ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছো। তো আজ এই ভিডিওতে ভৌত বিজ্ঞান ক্লাস 8-এর তাপ নিয়ে আলোচনা করা হবে। পরিবেশ ও বিজ্ঞান বইয়ের প্রথম চ্যাপ্টার ঠান্ডা গরমের ধারণা এবং তাপ নিয়ে আলোচনা করা হচ্ছে। তো দেখো, প্রথমে যে ছবিটা এখানে আছে, একটা বাটি আছে, তিনটি বাটি এখানে ছবি দেওয়া আছে। প্রথম বাটিতে ঠান্ডা জল আছে, দ্বিতীয়টায় হালকা হালকা বাষ্প তৈরি হচ্ছে, মানে একটু গরম জল, এবং আরেকটা বাটিতে দেখো বেশি উষ্ণতা, মানে বেশি বাষ্প বার হচ্ছে, তো এটা বেশি গরম। তাহলে ঠান্ডা, গরম এবং বেশি গরম, এই ধারণাটা এখান থেকে দেওয়া হয়েছে। যে পাত্রে জল আছে, প্রথমটা ঠান্ডা জল, ফলে এখানে কোনো বাষ্প নির্গত হচ্ছে না, পরেরটা হালকা বাষ্প নির্গত হচ্ছে, তো আমরা বুঝতে পারছি যে এটা গরম। আর দ্বিতীয়টায় হয়েছে যে বেশি বাষ্প নির্গত হচ্ছে, তার মানে এটা আর একটু বেশি গরম, অর্থাৎ ঠান্ডা, গরম ও অথবা বেশি গরম। তো তার মানে ঠান্ডা গরমের ধারণা এইভাবে আমরা পেয়ে যাই। এবার দেখো যে একটা শিশিতে রঙিন জল নেওয়া হলো। রঙিন জল নিয়ে মানে এর কর্ক দিয়ে মুখটা আটকানো হলো ভেসলিন প্রয়োগ করে, যাতে এর মধ্যে বাতাস না যায়, এবং বায়ু শূন্যস্থানের মধ্যে অনেকটা রাখা হলো, বায়ুপূর্ণ স্থানে এটা রাখা হলো বেশিটা, আর অল্প রঙিন জল দেয়া হলো। এবার একটা পাত্রে, যেটা গরম জল আছে, সেই গরম জলের পাত্রে এই শিশিটা ডোবানো হলো। ডোবানোর পরে দেখা গেল যে এই রঙিন জলটা এই রিফিলের মধ্যে দিয়ে উপরে উঠে গেল। তো অনেকটা উপরে উঠেছে, এখানে একটা দাগ দিয়ে রাখতে হবে। আবার এই পরীক্ষাটাই আবার একবার করতে হবে, যে আবার একটা গরম পাত্রে জল নিতে হবে, একটু বেশি গরম, এবং তাতে এই শিশিটা ডোবাতে হবে, এবং সেখানে দেখবে আরেকটা উচ্চতা পাওয়া যাবে, সেটাও দাগ দিয়ে রাখতে হবে। তো এবার দুটো উচ্চতার মধ্যে পার্থক্য মানে উষ্ণতার পার্থক্য। তো তার মানে হলো যে গরম মানে তা উষ্ণতা হলো বস্তুর তাপীয় অবস্থা, অর্থাৎ এখানে দেখো যে তোমাদের দেখো যে এখানে লেখা আছে যে ঠান্ডা অথবা গরম অথবা ঠান্ডা অবস্থা প্রকাশের জন্য এভাবে যে সংখ্যা পাওয়া যায় তাকে আমরা বলি উষ্ণতার পরিমাপ। অর্থাৎ আগের বাটির জল দুরকম গরম ছিল, তাই রঙিন জল দু রকম উচ্চতায় উঠেছে। তাই বলা যায় যে এই ঠান্ডা এবং গরম অবস্থা প্রকাশের জন্য এইভাবে যে সংখ্যা পাওয়া যায় তাকে আমরা বলি উষ্ণতার পরিমাপ। উষ্ণতা মাপার জন্য থার্মোমিটার তৈরি করা হয়। বিভিন্ন রকম গরমের সংস্পর্শে পারদ সূত্র যখন বিভিন্ন উচ্চতায় ওঠে, তখন তা বিভিন্ন উষ্ণতা বোঝায়। তাহলে আমরা বুঝলাম যে উষ্ণতা কাকে বলে। উষ্ণতা হলো বস্তুর এমন একটা তাপীয় অবস্থা যা বলে দেয় ওই বস্তু অন্য বস্তুকে কোনো তাপ দেবে না অন্য বস্তুকে তাপ নেবে। তো এটাই হলো বস্তুর উষ্ণতার পরিমাপ। অর্থাৎ প্রথমে যে রঙিন জলটা উঠেছিল এখানে, সেই রঙিন জলটা এই পর্যন্ত উঠেছিল। আবার যদি এই পরীক্ষাটা করা যায়, আরও যদি গরম পাত্রে ডোবানো হয়, তাহলে আরও বেশি উচ্চতায় উঠবে, অর্থাৎ উষ্ণতার পাঠ থেকে আমরা একটা সংখ্যা পেলাম। সেই সংখ্যাটা হলো উষ্ণতার পরিমাপ। তো আমরা থার্মোমিটারের সাহায্যে উষ্ণতার পরিমাপ করি। আমাদের দেহে জ্বর হলে তো সেইখানে আমরা থার্মোমিটার ব্যবহার করি, এবং সেই থার্মোমিটারের সাহায্যে আমরা পারদসূত্র কতটা দৈর্ঘ্য ওঠে তা দিয়ে আমরা জ্বর পরিমাপ করি, অর্থাৎ দেহের উষ্ণতা পরিমাপ করি। তো তাহলে প্রথমে দেখো কিছু প্রশ্ন আমি এখানে তোমাদের আলোচনা করব, সেই উত্তরগুলো দেখো। প্রথম প্রশ্নটা হবে যে তাপ কি, এই একটা প্রশ্ন। তাপ কি? তো উত্তরটা হবে যে তাপ এক প্রকার শক্তি। তাপ এক প্রকার শক্তি। তো যা গ্রহণ করলে বস্তু গরম হয় এবং যা ছেড়ে দিলে বস্তু ঠান্ডা হয়ে যায় তাকেই তাপ বলা হয়। তাহলে প্রশ্ন হচ্ছে তাপ কাকে বলে। তাপ কাকে বলে? তো উত্তর হবে যা গ্রহণ করলে বস্তু বা পদার্থ গরম হয়, এবং যা বর্জন করলে বস্তু ঠান্ডা হয়ে যায় বা শীতল হয়ে যায় তাকে তাপ বলা হয়।
তাহলে তাপ কাকে বলে? তাপ যা গ্রহণ করলে বস্তু অর্থাৎ বা পদার্থ গরম হয়ে ওঠে এবং যা বর্জন করলে বস্তু ঠান্ডা বা শীতল হয়ে যায় তাকে তাপ বলা হয়। তাহলে তাপ হলো এক প্রকার শক্তি। আর তাপ কাকে বলে? এবার প্রশ্ন হচ্ছে যে তাপ কোন যন্ত্রের সাহায্যে তাপ মাপা হয়? কোন যন্ত্রের সাহায্যে তাপ পরিমাপ করা হয়? পরিমাপ বা মাপা, পরিমাপ করা হয়। উত্তরটা হবে যে তাপ পরিমাপ করা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। তাপ পরিমাপ করা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। অর্থাৎ ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে তাপ পরিমাপ করা হয়। পরিমাপ করা হয়। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে যে তাপের একক কী? মানে সিজিএস পদ্ধতিতে তাপের একক কী? নাম্বার ফোর হচ্ছে সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতিতে তাপের একক কী? এটা হবে উত্তর হবে ক্যালোরি হবে। আর এসআই পদ্ধতিতে তাপের একক কী? অর্থাৎ কোন কিসের সাহায্যে তাপ পরিমাপ করা হয়? তাপের একক কী? এটা হবে জুল হলো তাপের একক। নেক্সট দেখো নাম্বার 6, উষ্ণতা বা টেম্পারেচার, উষ্ণতা বা তাপমাত্রা কাকে বলে? তো তোমাদের আমরা বইতে দেখিয়েছি যে উষ্ণতা বা তাপমাত্রা, দেখো এখানে দেওয়া আছে লাল কালিতে, গরম বা ঠান্ডা অবস্থা প্রকাশের জন্য যে সংখ্যা পাওয়া যায় তাকে বলি উষ্ণতার পরিমাপ। উষ্ণতা মাপার জন্য থার্মোমিটার তৈরি করা হয়। বিভিন্ন রকম গরমের সংস্পর্শে পারসূত্র যখন বিভিন্ন উচ্চতায় ওঠে তখন বিভিন্ন উষ্ণতা বোঝায়। তাহলে উষ্ণতা কাকে বলে? উষ্ণতা বা তাপমাত্রা, আনসারটা হলো উষ্ণতা বা তাপমাত্রা বা টেম্পারেচার। তো উষ্ণতা বা তাপমাত্রা বা টেম্পারেচার হলো বস্তুর একটি তাপীয় অবস্থা যা ঠিক করে দেয় একটি বস্তু অন্য বস্তুকে তাপ দিবে না তাপ নেবে তা ঠিক করে দেয়। তাহলে উষ্ণতা আমরা বুঝতে পারলাম। এবার দেখো যে উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? একটা প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে উষ্ণতা মাপা হয়? এটা হবে উত্তরটা একদম ইজি উত্তর হবে থার্মোমিটার। থার্মোমিটারের সাহায্যে উষ্ণতা মাপা হয়। আর হিট মাপা হয়, আমি আগে বলেছি হিট বা তাপ মাপা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে, এটা আমরা লিখে দিয়েছি। এবার দেখো যে আমরা উষ্ণতা মাপা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। এবার দেখো তোমাদের বইতে যে দুটো স্কেল এখানে দেখানো হয়েছে। একটা দেখো মানে দুটো থার্মোমিটারকে বরফে রাখা হয়েছে। তো বরফে রাখলে এর উষ্ণতা হবে একটা 0 ডিগ্রি সেলসিয়াস হবে। অর্থাৎ সেন্টিগ্রেড স্কেলে বরফের উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এখানে দেখো এইভাবে দেখিয়েছে, এই 0 ডিগ্রি সেলসিয়াস উপরে দেখিয়েছে, কিন্তু এটা উপর নয়, কিন্তু এখান থেকে এই টেনে নিয়ে দেখিয়েছে 0 ডিগ্রি। আর এইটা হচ্ছে এখান থেকে এইভাবে দেখিয়েছে, এটা 32 ডিগ্রি।
তার মানে হলো যে সেলসিয়াস স্কেলে মানে নিম্ন স্থিরাঙ্ক বা নিচের অংশটা হলো মানে লোয়ার পয়েন্ট হচ্ছে এখানে দেখো, এখানে লেখা আছে যে গরম বাষ্পে রাখার পর ইউ এর মান পারসূত্র যেখানে উঠেছে, আর বরফে রাখার জন্য মান। তাহলে যখন আমরা গরম জলে রাখবো তখন দেখো এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হচ্ছে, আর এখানে 212 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। সেটা হচ্ছে সেন্টিগ্রেড স্কেল বা সেলসিয়াস স্কেল, এটা হচ্ছে ফারেনহাইট স্কেল। তো ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত দেখালাম, যে এখানে 32, আর এখানে এটা দেখলাম 0। তাহলে এখান থেকে এটা কি হলো 100 হলো, এটা হলো 100 আর এটা হলো 212। তাহলে দেখো গরম বাষ্পে রাখার পর ইউ এর মান ক থার্মোমিটার মানে হলো এটা এটা ক থার্মোমিটার মানে এইটা 0, মানে প্রথমটা হবে 0, 0 হবে এটাতে, 0 ডিগ্রি সি হবে, আর এইটাতে হবে 32 ডিগ্রি এফ হবে। প্রথমটা হয়ে গেলে। এবার সরি এটা ভুল আছে, 100 ডিগ্রি হবে, আর এটা 212 ডিগ্রি হবে আপার লিমিট উপরে যেটা, আর নিচেটা আছে বরফ ডোবানোর পর এল এর মান, মানে নিম্ন স্থিরাঙ্ক বা লোয়ার পয়েন্ট, সেটা হলো 0 ডিগ্রি, আর এটা হচ্ছে 32 ডিগ্রি এফ। এবার দেখো যে এখানে ইউ মাইনাস এল লেখা আছে, তার মানে এইটা থেকে বিয়োগ করলে তাহলে এটা 100 হবে। 100 থেকে যদি আমরা 0 ডিগ্রি বাদ দিই তাহলে 100 ডিগ্রি সি হচ্ছে, আর এই 212 থেকে যদি 32 বাদ দিই 180 হচ্ছে। তাহলে এটা হচ্ছে 100, এটা হচ্ছে 180। তাহলে প্রথম যে আমরা পেলাম যে দুটি দাগের মধ্যবর্তী অঞ্চলকে কত ভাগে ভাগ করলে একটি ভাগকে 1 বলা যাবে। তাহলে 100, প্রথমটা হচ্ছে 100 ভাগ করেছে, 100 ভাগ করে প্রতিটি ভাগকে 1 ডিগ্রি বলা হচ্ছে, এবং এই ফারেনহাইট স্কেলে 180টা ঘর করা হয়েছে, তার প্রত্যেকটা ভাগকে 1 ডিগ্রি ফারেনহাইট বলা হয়। তাহলে 1 ডিগ্রি ফারেনহাইট কাকে বলে? আর তাহলে উষ্ণতা মাপা হয় মানে দুটি থার্মোমিটার, একটা হলো মানে সেন্টিগ্রেড স্কেল, আর একটা হলো ফারেনহাইট স্কেল। আর একটা স্কেল আছে কেলভিন স্কেল, তোমাদের এখন সেটা করতে হবে না, তোমাদের দুটো স্কেল সম্পর্কে জানলেই হবে। প্রথম দেখো যে স্কেলটা আমরা এখানে বললাম যে একটা হলো উষ্ণতা মাপা হয়, উষ্ণতা মাপা হয় কোন কোন স্কেলের সাহায্যে, কোন স্কেলের সাহায্যে প্রশ্নটা। তো এখানে উত্তর হবে 3টি স্কেল আছে তোমাদের উষ্ণতা মাপার, কিন্তু আমরা এখানে তোমাদের বই অনুযায়ী আমরা 2টি স্কেলের কথা লিখব। তাহলে উষ্ণতা মাপা হয় একটা হলো সেন্টিগ্রেড বা সেলসিয়াস স্কেল। আর একটা হলো 2 নম্বর হচ্ছে ফারেনহাইট স্কেল। 3 নম্বরটা জেনে রাখো যে এটাকে কেলভিন স্কেল বলা হয়, কেলভিন স্কেল। ওটা আমরা পরে তোমরা উপরে ক্লাস উঠলে জানতে পারবে, এখন তোমাদের দুটো জানতে হবে, একটা হলো সেলসিয়াস স্কেল, একটা হলো ফারেনহাইট স্কেল। এবার পরের প্রশ্নটা দেখো যে সেন্টিগ্রেড স্কেলের, এই একটা সেন্টিগ্রেড স্কেল ভালো করে দেখো, এটা হলো এর এখানে পারদ আছে, তো এইটা 0 ডিগ্রি সি মানে নিম্ন স্থিরাঙ্ক, এটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক বলা হয়, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সি, আর এইটা প্রত্যেকটাকে 100টা করে ভাগ করা থাকে। তো এরকম ভাগ থাকলে বুঝতে হবে যে এক একটা ভাগকে 1 ডিগ্রি সি বলা হয়, 1 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 100টা ভাগ থাকে, তাহলে সেন্টিগ্রেড স্কেল সম্পর্কে আমরা কি জানলাম? সেন্টিগ্রেড স্কেল সম্পর্কে জানা গেল, সেন্টিগ্রেড স্কেলে কি জানলাম যে মানে ঊর্ধ্ব স্থিরাঙ্ক একটা নিম্ন স্থিরাঙ্ক, তাহলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, আর নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা সেন্টিগ্রেড স্কেল বা সেলসিয়াস স্কেল, সেন্টিগ্রেড স্কেল বা সেলসিয়াস স্কেল। তাহলে এটা প্রত্যেকটায় 100টা ঘর আছে, 100টা ভাগে ভাগ আছে, 100টা ঘর আছে এর মধ্যে। এটা একটা স্কেল হলো। আর একটা স্কেল আমি যেটা বললাম যে দেখো এটা একটা স্কেল আছে যার নাম হচ্ছে ফারেনহাইট স্কেল। বিজ্ঞানী ফারেনহাইট স্কেল তৈরি করেছিল, তার নাম অনুসারে ফারেনহাইট স্কেল বলা হয়েছে। তো এটা হলো এর নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি 32 ডিগ্রি এফ, এবং এইটা 180টা ঘর থাকে এর ভিতরে, মানে 180টা দাগ কাটা থাকে, সমান দাগ অন্তর দাগ কাটা থাকে। এক একটা দাগ এর অন্তরকে বলছে
1 ডিগ্রি ফারেনহাইট, আর এটা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। তাহলে 32 থেকে 212 ডিগ্রি ফারেনহাইট দাগ কাটা থেকে এটার নাম হলো ফারেনহাইট স্কেল। ফারেনহাইট স্কেল, ফারেনহাইট স্কেল। তাহলে দুটো স্কেল সম্পর্কে আমরা জানতে পারলাম। আর একটা স্কেলের কথা আমরা এখানে দিয়েছি, তোমরা উপরের ক্লাসে উঠে সেটা জানবে। তোমাদের দুটো জানলেই হবে। তোমরা ক্লাস 8-এর স্টুডেন্ট, তোমাদের এর থেকে বেশি জানার দরকার নেই। পরে তোমরা যখন ক্লাস 9, 10, 12 এবং গ্রাজুয়েশনে যাবে তখন তোমরা সেটা আরও জানতে পারবে যত উপরের ক্লাসে উঠবে। তো তাহলে পরের প্রশ্নটা হচ্ছে নাম্বার 10, যে বরফের উষ্ণতা কত? বরফের উষ্ণতা কত কত এইটা উত্তর হবে বরফের উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপর হচ্ছে বাষ্পের উষ্ণতা কত? বাষ্পের উষ্ণতা, জলীয় বাষ্পের মানে জলের যখন বাষ্পে পরিণত করা হয়, অর্থাৎ বাষ্পের উষ্ণতা কত, মানে কত ডিগ্রিতে জল বাষ্পীভূত হয়, কত উষ্ণতায় বা কোন উষ্ণতায় জল বাষ্পে পরিণত হয়। তাহলে এটা উত্তর হবে যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার দেখো, মানে ফারেনহাইট স্কেল, সেন্টিগ্রেড স্কেল বা সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক স্থাপন করো। তাহলে এটা কীভাবে করতে হবে শোনো, যে প্রথমে দুটো ছবি করতে হবে এখানে। একটা হলো সেন্টিগ্রেড স্কেল যার 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর একটা হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তো প্রত্যেকটা ভাগ আছে 100। আমি বলেছি যে 100টা দাগ কাটা থাকে, 100টা ঘর বা 100 দাগ, এক একটা ঘরকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বলে। আর একটা তোমার ছবি নিতে হবে যেটা ফারেনহাইট স্কেলের ছবি। তাহলে সেটা নির্মিত অঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, এবং এটা ঘর কাটা থাকবে, দাগ কাটা থাকছে 180টা ঘর, এবং 212 ডিগ্রি ফারেনহাইট। তো দেখো, যে মনে করি যে একটা নির্দিষ্ট উষ্ণতায় পারদ সূত্র প্রথমটায় সি দাগ উঠেছে এবং দ্বিতীয়টায় এফ দাগ উঠেছে। তাহলে এটা আমরা ধরে নেব যে মনে করি একই উষ্ণতায় দুটি স্কেলে পারদ সূত্র সি দাগ এবং এফ দাগ পর্যন্ত উঠেছে। এবার তাহলে দেখো যে মানে সি থেকে 0 থেকে সি দাগ ওঠা মানে হলো 0 ডিগ্রি সি থেকে সি পর্যন্ত ওঠা, মানে কতটা উঠলো সেটা হচ্ছে C-0 সমান সি ঘর। আর এটা হচ্ছে সেলসিয়াস স্কেলে। আর ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি এফ থেকে এফ পর্যন্ত ওঠা, মানে F-32 ঘর। এবার দেখো, আমরা জানি সেলসিয়াস স্কেলে 100 ঘর সমান ফারেনহাইট স্কেলে 180 ঘর। সেলসিয়াস স্কেলে 1 ঘর সমান ফারেনহাইট স্কেলে 180/100 ঘর। 180/100 ঘর। সেলসিয়াস স্কেলে সি ঘর মানে হলো ফারেনহাইট স্কেলে 180/100 ইন্টু সি।
কাটাকুটি করলে 0 0 কেটে গেলে 9 দুগুণে 18, 5 দুগুণে 10, তাহলে 9/5c। এবার শর্ত হলো যে এইটা মানে হলো এইটা আর এইটা তো সমান ছিল, এইটা সি ঘর এখানে এফ ঘর একই উষ্ণতায় উঠেছে, তাহলে আমরা লিখতে পারি শর্ত অনুযায়ী বা প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি যে এফ মাইনাস 32 সমান 9/5c। और আমরা লিখতে পারি যে 5/c, এখান থেকে 5/c আর এই 9টা নিচে আনছি, এফ মাইনাস 32/9, এটা হলো সম্পর্ক। তো 9 এখানে দেখো এইটা তো এই নিচে 1 রয়েছে, তার মানে এর সঙ্গে গুণ হবে, সেই 5টা নিচে থাকছে, আর এইটার সঙ্গে যেহেতু মানে 9 এখানে নিচে হবে, তাহলে 9 এর নিচে যা আসবে, তার মানে c/5 সমান f মাইনাস 32/9, এইটা হবে সম্পর্কটা হবে। এবার দেখো এর উপরে কিছু অঙ্ক আছে, সে একটা দুটো অঙ্ক আমি দেখাই। ধরো তোমাদের পরীক্ষায় থাকলো যে নাম্বার 12 হচ্ছে 40 ডিগ্রি সি সমান কত ডিগ্রি ফারেনহাইট, কত ডিগ্রি ফারেনহাইট বা কত ডিগ্রি এফ। তাহলে দেখো আমরা জানি উত্তরটা হবে, আমরা জানি c/5 f মাইনাস 32/9। এবার দেখো সি এখানে 40 ডিগ্রি দেওয়া আছে, তাহলে আমরা এই সির জায়গায় 40 ডিগ্রি লিখব। তাহলে 40/5 সমান হচ্ছে এফ মাইনাস 32/9, এই কত করলে, তাহলে এখানে দেখো 5 × 40, 5 × 5, 5 × 40। তাহলে এবার দেখো যে এর সঙ্গে 1 দিয়ে গুণ হবে, তাহলে এফ মাইনাস 32 হবে 1 দিয়ে গুণ করলে, এফ মাইনাস 32কে 1 দিয়ে গুণ করলে এফ মাইনাস 32, আর এখানে হবে 8 × 9 = 72। তাহলে এখানে কাটাকুটি গেল বলে কাটাকুটি করেছি, না হলে এরকমভাবে আমরা আড়াআড়ি গুণ করে আমাদের সির মান এফ এর মান বার করতে হবে। তো দেখো এখানে মাইনাস আছে, ওই দিক গিয়ে সমান চিহ্ন, ওই দিক গিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে এফ সমান হবে 72 + 32 সমান 104। তাহলে আমরা বুঝতে পারলাম যে 40 ডিগ্রি অর্থাৎ 40 ডিগ্রি সি মানে হলো 104 ডিগ্রি এফ। তাহলে সেন্টিগ্রেড স্কেল থেকে ফারেনহাইট স্কেলে পরিবর্তন করা গেল। এরপরে দেখো, তাহলে এখানে তোমাদের বইতে দেখো যে ছবিটা দেওয়া আছে, এখানে তোমাদের এরকম আনত ছবি দেওয়া আছে, সেলসিয়াসকে 0 ডিগ্রি, আর এটা হচ্ছে 100 ডিগ্রি, আর ফারেনহাইট স্কেলে এটা 32 ডিগ্রি ফারেনহাইট, আর এটা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। এবার দেখো এটা যে সম্পর্ক দেখিয়েছে যে এটা 0 ডিগ্রি ছিল আর সি ঘর পর্যন্ত উঠেছে, তাহলে পার্থক্য হচ্ছে c-0, আর এখানে ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি ছিল, একটা নির্দিষ্ট উষ্ণতায় এফ দাগ পর্যন্ত উঠেছে, তার মানে f মাইনাস 32 ঘর। এবার দেখো এখানে যেটা লেখা আছে যে 100 ঘর মানে হলো এর 180 ঘরের সমান, এর 100 ঘর এর 180 ঘরের সঙ্গে সমান, এর 1 ঘর হচ্ছে এই সি ঘর কত। তাহলে আমরা লিখতে পারি যে 9c/5 = f মাইনাস 32, অর্থাৎ c/5 সমান f মাইনাস 32/9, এভাবে, অথবা এইভাবে লেখা যায় c সমান 5/9 f মাইনাস 32। তো তাহলে এই সম্পর্কটা এইভাবে প্রতিষ্ঠা করা যায়। এবার যে অঙ্কটা তোমাদের বইতে ছিল যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড কত ডিগ্রি ফারেনহাইটের সমান তা কষে বের করো, সেটা আমরা এখানে করে দিয়েছি। এবার দেখো যে এখানে যেটা আছে, একটা বালতিতে জল আছে, বালতিতে জল আছে 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল আছে, আর গামলাতে 97 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল আছে। তাহলে মেশানো জল গামলার জলের চাইতে কম গরম। তাহলে বলেছে যে বালতির জল এবং গামলার জল যদি মিশিয়ে দেওয়া যায়, তাহলে বালতির জল গামলার জল মিশিয়ে দিলে মেশানো জল গামলার জলের চাইতে কম গরম হবে, এটা ঠিক হবে, আর মেশানো জল বালতির জলের চেয়ে বেশি গরম হবে, এটা ক্রস হবে। তাহলে আমরা বুঝতে পারছি দুটো ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে যা হারায়, এটা ধরো এই বালতি আর এই জল একসাথে যোগ করা হয়েছে, তাহলে এটা তাপ হারিয়ে যাচ্ছে, এর উষ্ণতা ছিল বেশি, উষ্ণতা কমে গিয়ে এতে চলে আসছে
অর্থাৎ দুটি ভিন্ন বস্তু উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে যা হারায় বা যা বাড়তি পায় তাকে আমরা তাপ বলি বা হিট বলা হয়। তো তাপ বলা হয়। প্রকৃতপক্ষে দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে বেশি উষ্ণতার বস্তুটি থেকে কিছু পরিমাণ শক্তি কম উষ্ণতার বস্তুটিতে চলে যায়। এই বিনিময় ঘটা শক্তিকেই তাপ বলা হয়। তাহলে তাপ কিন্তু কোনো বস্তু নয়, তাপ হলো এক প্রকার শক্তি, যেটা আমরা আলোচনা করেছি। এরপরে দেখো এখানে ছবি আছে যে মানে গৃহীত এবং বর্জিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। উষ্ণতা বৃদ্ধির পরিমাণ যদি দ্বিগুণ করা হয় তাহলে বস্তুর নেওয়া তাপের পরিমাণও দ্বিগুণ হবে। একটি বস্তুর উষ্ণতা 10 থেকে যদি 20 ডিগ্রি সেন্টিগ্রেড করা যতটা তাপ দরকার হবে, 20 থেকে যদি 40 করা হয় তার দ্বিগুণ তাপ লাগবে। তারপর নেক্সট দেখো, বস্তু বাইরে থেকে যতটা তাপ নেয় বা বাইরে যতটা তাপ ছেড়ে দেয় তার সঙ্গে বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা উষ্ণতা হ্রাসের সরল সম্পর্ক রয়েছে। তারপর নেক্সট দেখো, উষ্ণতার নির্দিষ্ট পরিমাণ বাড়া কমার জন্য কোনো বস্তু কতটা তাপ বাইরে থেকে নেবে বা হারাবে সেটা ওই বস্তুটার ভরের সঙ্গে সরল সম্পর্ক রয়েছে। অর্থাৎ ভর বাড়লে বস্তুর উষ্ণতা বাড়বে, ভর কমলে বস্তুর উষ্ণতা কমবে। তাহলে গৃহীত তাপ বা বর্জিত তাপ বস্তুর কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এটা একটা প্রশ্ন। তো গৃহীত তাপ বা বর্জিত তাপ বস্তুর 3টি বিষয়ের উপর নির্ভর করে: বস্তুর উপাদানের উপরে, বস্তুর ভরের উপরে, বস্তুর উষ্ণতার উপরে। তাহলে এই একটা প্রশ্ন হবে যে গৃহীত তাপ বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এবার দেখো, তাপের পরিমাপ করার জন্য এসআই পদ্ধতিতে যে একক ব্যবহার তাকে জুল বলা হয়। এছাড়া আরেকটা তাপের পরিমাপ একক হলো, সেটা হলো ক্যালোরি। তো আমরা বলেছি যে ক্যালোরি কাকে বলে, একটা প্রশ্ন। আর কিলো ক্যালোরি কাকে বলে, দেখো উত্তরটা, ক্যালোরি কাকে বলে। নাম্বার 13, ক্যালোরি কাকে বলে। তো 1 গ্রাম জলের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে যতটা তাপ লাগে তাকে ক্যালোরি বলা হয়। তাহলে উত্তরটা হবে 1 গ্রাম জলের 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি করতে যতটা তাপ লাগে তাকে ক্যালোরি বলা হয়। ক্যালোরি বলে। ক্যালোরি হচ্ছে সিএস পদ্ধতির একক। তো নাম্বার 14, বস্তু দ্বারা গৃহীত তাপ ও বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, নির্ভর করে। তো এখানে 3টি বিষয়ের উপর নির্ভর করে। এক হলো বস্তুর উপাদান, পদার্থের উপাদানের উপাদান একটা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বস্তুর ভরের উপর। নাম্বার 3 হচ্ছে বস্তুর উষ্ণতার উপর গৃহীত তাপ বা বর্জিত তাপ নির্ভর করে। এরপরে নেক্সট দেখো, এখানে তোমাদের বইতে আছে তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন। তো একটা জিনিস দেখো যে তাপ প্রয়োগ করলে কি হয়। ধরো একটা বরফের খণ্ড আছে, এটা একটা বরফ খণ্ড মনে করো, বরফ আছে। তো তাতে যদি আমরা তাপ দিই কঠিন থেকে, তাহলে এটা কঠিন ছিল, কঠিন থেকে কি হবে, তরল হয়ে যাবে, তাহলে এটা তরল হয়ে গেল। তরলকে যদি আমরা তাপ দিই তাহলে সেটা হবে কি, বাষ্প হয়ে যাবে, বাষ্প। এবার দেখো, বাষ্প থেকে যদি আমরা তাপ বর্জন করি, তাপ নিয়ে নিই, তাহলে সেটা আবার তরল হয়ে যাবে। আবার তরল থেকে যদি তাপ বর্জন করে নিই তাহলে সেটা হবে কঠিন হয়ে যাবে। তাহলে অবস্থার পরিবর্তন ঘটে। তাহলে তাপ প্রয়োগ করে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে, অর্থাৎ কঠিন থেকে তরল থেকে বাষ্প। এবং তাপ নিয়ে নিলে পর বাষ্প থেকে তাপ বর্জন করলে সেটা তরল হয়ে যায়, তরল থেকে তাপ নিয়ে নিলে সেটা হলো কঠিন হয়ে যায়। তার মানে কি, অবস্থার পরিবর্তন হয়। তাহলে আমরা বুঝতে পারছি যে যে কোনো পদার্থ তার এক অবস্থা থেকে অন্য অবস্থায় বদলে যাওয়ার
সময়ে বাইরে থেকে কিছু তাপ নেয় বা তাপ হারায়, কিন্তু এই তাপ ওই পদার্থের উষ্ণতার কোনো পরিবর্তন ঘটায় না, তো তাকেই লীন তাপ বলা হয়। তাহলে তার মানে কি, বস্তু ধরো কঠিন বরফ থেকে বরফের উষ্ণতা কত, বরফের উষ্ণতা 0 ডিগ্রি থেকে তরল হতে গেলে, তরল অবস্থায় যাওয়ার সময় মানে সেটা 0 ডিগ্রি থেকেই থাকে, অর্থাৎ বরফ থেকে জলে পরিণত হলো কিন্তু উষ্ণতার কোনো পার্থক্য ঘটলো না, কিছু কিছু পরিমাণ তাপ গ্রহণ করলো, তাপ সংগ্রহ করে বা হারায়। তো এই তাপ ওই পদার্থের উষ্ণতার কোনো পরিবর্তন ঘটায় না, অর্থাৎ এক অবস্থা থেকে অন্য অবস্থায় যায়, বরফ থেকে মানে তরলে পরিণত হয়, কিন্তু মানে তাপমাত্রা একই থাকে। তো এইটাকে বলছে মানে এই বরফ থেকে তাপ হওয়ার জন্য কিছুটা বাইরে থেকে মানে তাপ নিতে হয়, তাকেই লীন তাপ বলা হয়। তাহলে লীন তাপ কাকে বলে? তাহলে লীন তাপ হলো বরফ গ্রহণ মানে উষ্ণতার মানে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটলে, অর্থাৎ বরফ থেকে গলে জলে পরিণত হয়, কিন্তু বরফ গ্রহণ করা ওই তাপ বরফের উষ্ণতার কোনো পরিবর্তন ঘটায় না, তাই এই তাপকেই বলা হয় লীন তাপ। দেখো লীন তাপ কাকে বলে, যে জলে মানে মানে তাপ বলেছে যে বরফ তাপ গ্রহণ করেছে বরফ, আর বরফ গলে জলে পরিণত হয়েছে, কিন্তু বরফ গ্রহণ করা এই তাপ বরফের উষ্ণতার কোনো পরিবর্তন ঘটায়নি, তাই এই তাপকে বলছে লীন তাপ। তাহলে লীন তাপ হলো মানে যে কোনো পদার্থ তার এক অবস্থা থেকে অন্য অবস্থায় বদলে যাওয়ার সময় বাইরে থেকে কিছু পরিমাণ তাপ গ্রহণ করে বা হারায়, এটাকেই লীন তাপ বলা হয়। যেমন 0 ডিগ্রি উষ্ণতায় বরফ লীন তাপ সংগ্রহ করে 0 ডিগ্রি উষ্ণতায় জলে পরিণত হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে উষ্ণতার পরিবর্তন ঘটে না, কিন্তু অবস্থার পরিবর্তন ঘটার জন্য কিছু তাপ নেয়, তো সেই তাপকে বলছি লীন তাপ। তাহলে প্রশ্নটা হচ্ছে যে লীন তাপ কাকে বলে। নাম্বার 14, লীন তাপ কাকে বলে। তাহলে কোনো পদার্থ যে কোনো পদার্থই তার এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন হওয়ার সময় বাইরে থেকে কিছু পরিমাণ তাপ গ্রহণ করে, তাকে লীন তাপ বলা হয়, লীন তাপ বলে। তার মানে 0 ডিগ্রি উষ্ণতায় বরফ লীন তাপ সংগ্রহ করে 0 ডিগ্রি উষ্ণতায় জলে পরিণত হয়। তাহলে লীন তাপ সম্পর্কে জানা গেল। এবার দেখো যে এখানে দেখো যে ছবিটা তোমাদের বইতে আছে, যে কঠিন অবস্থায় তাপ গ্রহণ করলে সেটা তরল অবস্থায় যায়, তরল থেকে তাপ গ্রহণ করলে সেটা হবে বাষ্প, আবার বাষ্প থেকে যদি তাপ নিয়ে নিই তাহলে সেটা হবে তরল অবস্থায় আসবে, আবার তরল থেকে যদি তাপ বর্জন করি তাহলে কঠিন অবস্থায় আসবে, অর্থাৎ অবস্থার পরিবর্তন ঘটছে। তাহলে কি লীন তাপ মানে কি, একক ভরের কোনো পদার্থের উষ্ণতা পরিবর্তন না ঘটে যদি অবস্থার পরিবর্তন ঘটানো হয়, তখন ওই পদার্থ বাইরে থেকে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে সেই পরিমাণ তাপকে ওই পদার্থের অবস্থার পরিবর্তনে লীন তাপ বলে। এই সংজ্ঞাটা তোমরা লিখতে পারো। তোমাদের বইতে যে সংজ্ঞাটা আছে, একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে যদি শুধু অবস্থার পরিবর্তন ঘটানো হয়, তখন ওই পদার্থ বাইরে থেকে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে সেই পরিমাণ তাপকে ওই পদার্থের অবস্থা পরিবর্তনে লীন তাপ বলা হয়। এবার দেখো বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি বলতে কী বোঝো। তো দেখো বরফ হচ্ছে 1 গ্রাম বরফ 0 ডিগ্রি উষ্ণতায় আছে, এবং 1 গ্রাম জলে পরিণত হতে মানে 0 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত হতে যতটা তাপ লাগে তাকে বরফ গলনের লীন তাপ বলা হয়। তার মানে কি 1 গ্রাম জলের 1 গ্রাম বরফ থেকে 1 গ্রাম জলে পরিণত করতে মানে একই উষ্ণতায় 1 গ্রাম বরফ থেকে 1 গ্রাম জল হতে 80 ক্যালোরি তাপ লাগছে।
তো এটা বলেছে মানে বরফ গলনের লিন তাপ। এবং যদি 1 গ্রাম জল থেকে যদি আমরা 80 ক্যালোরি তাপ নিয়ে নিই তাহলে সেটা আবার 1 গ্রাম বরফে পরিণত হবে। এই ছবিটা তাই প্রমাণ করে। তাহলে কি প্রমাণ হলো যে গলনের লিন তাপ মানে কি 1 গ্রাম বরফ 0 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত করতে যতটা তাপ লাগে তাকে মানে গলনের লিন তাপ বলা হয়। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে বরফ গলনের লিন তাপ হচ্ছে 80 ক্যালোরি তাপ লাগে। অর্থাৎ 1 গ্রাম বরফ থেকে 0 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ লাগে। অর্থাৎ বরফ গলনের লিন তাপ হচ্ছে 80 ক্যালোরি। তাহলে এর প্রশ্নটা হবে যে বরফ গলনের লিন তাপ কাকে বলে? গলনের লিন তাপ কাকে বলে? গলনের লিন তাপ মানে বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি বলতে কি বোঝো? বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি বলতে কি বোঝো? তো মানে এখানে হবে যে উত্তরটা হবে যে 1 গ্রাম বরফ যার উষ্ণতা 0 ডিগ্রি সি, 1 গ্রাম জলে পরিণত করতে 1 গ্রাম জল মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ লাগে। তার মানে বরফের গলনের লিন তাপ মানে হলো 1 গ্রাম বরফ 0 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম বরফ থেকে 0 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ লাগে। এটা হচ্ছে বরফ গলনের লিন তাপ। তাহলে দেখো তোমাদের বইতে আছে যে বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি প্রতি গ্রাম বলতে কি বোঝো? তার 80 ক্যালোরি প্রতি গ্রাম বলতে কি বোঝো? তাহলে 0 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ বরফ ওই উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ, ওই উষ্ণতা মানে 0 ডিগ্রি, তার মানে ওই উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত করতে বাইরে থেকে 80 ক্যালোরি তাপ গ্রহণ করে। এটা হচ্ছে বরফ গলনের লিন তাপের সংজ্ঞা। বই থেকে তোমরা লিখতে পারো যে বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি প্রতি গ্রাম বলতে কি বোঝো? 0 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ বরফ ওই উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে বাইরে থেকে 80 ক্যালোরি তাপ গ্রহণ করে। এটা হচ্ছে বরফ গলনের লিন তাপ। নেক্সট দেখো যে ছবিটা তোমাদের বইতে আছে যে এখানে 1 গ্রাম জলের 100 ডিগ্রি উষ্ণতায় জল আছে, সেটা 537 ক্যালোরি তাপ নিয়ে 1 গ্রাম বাষ্পে পরিণত হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাষ্পে পরিণত হতে 537 ক্যালোরি তাপ লাগে। এটাকে বলা হয়েছে যে মানে বাষ্পীভবনের লিন তাপ। তাহলে বাষ্পীভবনের লিন তাপ কাকে বলে? এখান থেকে বোঝা গেল যে 100 গ্রাম জল যার উষ্ণতা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ও সেটা 1 গ্রাম মানে 1 গ্রাম জলের 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, 1 গ্রাম বাষ্পেরও 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা একই আছে, কিন্তু এই জল থেকে আর বাষ্পে পরিণত হতে 537 ক্যালোরি বেশি তাপ লাগে। এটাইকে বলা হচ্ছে যে বাষ্পীভবনের লিন তাপ। এরপরে নেক্সট দেখো যে হাতে স্পিড ঢাললে ঠান্ডা বোধ হয় কেন? এই একটা প্রশ্ন। তো হাতে স্পিড বা ইথার ঢাললে ওই জায়গাটা ঠান্ডা অনুভূত হয়। আসলে স্পিড বা ইথার উদ্বায়ী পদার্থ, উদ্বায়ী, সেই জন্য স্পিড তখন আশেপাশের পরিবেশ থেকে বা হাত থেকে লিন তাপ সংগ্রহ করে, ফলে হাতের ওই অংশ থেকে লিন তাপ নেয় এবং লিন তাপ নেওয়ার জন্য ওই অংশে হাত ঠান্ডা হয়ে যায়। তাহলে প্রশ্ন হচ্ছে হাতে স্পিড বা নাম্বার 16 দেখো, হাতে স্পিড বা ইথার ঢাললে ঠান্ডা হয় কেন প্রশ্নটা। তাহলে উত্তরটা হবে যে স্পিড বা ইথার হলো
উদ্বায়ী পদার্থ, উদ্বায়ী পদার্থ। তো হাতে লাগলে কি হবে, হাতে যখন যে স্থানে লাগবে সেখান থেকে কিছু বাষ্পীভবনের জন্য, অর্থাৎ এই উদ্বায়ী পদার্থ বাষ্পীভবনের জন্য স্পিরিট বা ইথারের বাষ্পীভবনের জন্য লীন তাপ দরকার হয়, তখন হাতের ওই অংশ থেকে লীন তাপ সংগ্রহ করে বাষ্পীভূত হয়। ফলে হাতের যে অংশে স্পিরিট লাগে, স্পিরিট বা ইথার লাগে, সেখানে ঠান্ডা বোধ হয়। নেক্সট দেখো যে মাটির কলসিতে জল রাখলে ঠান্ডা হয় কেন, এটা একটা প্রশ্ন। তো মাটির কলসির জল ঠান্ডা থাকে, আসলে মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, ওই ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে, তখন তার বাষ্পীভবন ঘটে, ফলে দরকার হয় লীন তাপের। এই বেরিয়ে আসা জল তখন কলসি বা কলসির ভেতর থাকা জল থেকে প্রয়োজনীয় লীন তাপ সংগ্রহ করে, ফলে কলসি বা কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে। তো এই প্রশ্নটা তোমাদের দিলে তোমরা সেটা লিখতে পারবে, এই বই থেকে আনসারটা লিখে দেবে। এরপরে দেখো জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় তাপের ভূমিকা কী। তো এখানে কিছু দেখা যাচ্ছে সরীসৃপ, গিরগিটি, সাপ, তারপরে পেঙ্গুইন, তারপর মেরু ভল্লুকের ছবি দেখানো হয়েছে। তো শীত মানে যেখানে শীত অর্থাৎ তাপ উষ্ণতার প্রভাব আছে, শীত প্রধান অঞ্চলে, গ্রীষ্ম প্রধান অঞ্চল এলাকায় প্রাণীর তুলনায় বেশি লোমশ হয়, অর্থাৎ মানে কুকুর, শীত প্রধান দেশের কুকুরের গায়ে লোম বেশি হয়। গরমের দিনে মানুষের গা থেকে দরদর করে ঘাম পড়ে, কুকুরের জিভ থেকে লালা পড়ে, সবই দেহকে ঠান্ডা রাখার জন্য। আবার মেরু ভল্লুকের দেহে ঘন লোম বা পেঙ্গুইনের পা জড়াজড়ি করে থাকা সবই শরীরকে গরম রাখার জন্য। তাহলে খুব গরমে চারা গাছ শুকিয়ে যায়, আবার গরমে বালিতে গিরগিটি, সাপের মতো ঠান্ডা রক্তের প্রাণীরা রোদ পোহায়। এসব ঘটনা তাপের প্রভাবেই ঘটে। তাহলে এটা হচ্ছে তাপের প্রভাব। এছাড়া দেখো কিছু এখানে দেওয়া আছে যে বাবলা, আমরুল, শুশনি, রাধাচূড়ার মতো কিছু গাছের পাতা দিনের বেলা একটা নির্দিষ্ট উষ্ণতায় খুলে যায় আর রাত হলে মুড়ে যায়, আর বহু ফুলের পাপড়ির পরিবেশের তাপমাত্রা বেড়ে গেলে খুলে যায়। অর্থাৎ মানে জীবের শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় তাপের ভূমিকা রয়েছে। তো আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করো, আর বন্ধুদের মধ্যে বেশি শেয়ার করে দাও। এইভাবে আমি প্রত্যেক দিন ক্লাস 7-এর আজকে পরিবেশ ও ভৌত বিজ্ঞানের তাপ ও উষ্ণতা সম্পর্কে আলোচনা করা হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর যারা তোমাদের বন্ধুরা আছে তাদের মধ্যে ভিডিওটি বেশি করে শেয়ার করে দাও। আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস।